হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। আজকে চ্যাপ্টারটা হচ্ছে কঠিন ও তরল পদার্থের প্রসারণ। চ্যাপ্টারটা খুবই সহজ আছে, আমি চেষ্টা করবো সব থেকে সহজ হয় কীভাবে বোঝানো যায়। সেজন্য ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে। ভিডিওতে যেইভাবে আলোচনা করব সেইগুলো যদি নোট আকারে তোমরা নিতে পারো তাহলে দেখবে এই চ্যাপ্টার আর কঠিন লাগে না। বিশেষ করে এই চ্যাপ্টারটা বই আর পড়তে লাগবে না, তুমি ভিডিও দেখে তোমার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো শুরু করা যায়। তোমরা যারা নিট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা আনএকাডেমি উইথ এক্সপার্টের সঙ্গে জয়েন করে তোমাদের প্রিপারেশন লেভেলটাকে হাই লেভেল নিয়ে যেতে পারো। এখানে টপ এডুকেটর দ্বারা নিট এক্সামের জন্য প্রিপারেশন দেওয়া হয়। অলরেডি 2021, 2022 এবং 2023-এর জন্য ব্যাচ ওপেন আছে। 2021-এর জন্য ব্যাচ দেখে নাও, রিভিশন ব্যাচ ফর নিট 2021 উইথ ভাইব্রেন্ট একাডেমি। এখানে দেখে নাও টপ এডুকেটর, কোটা ফ্যাকাল্টির এডুকেটর দ্বারা ক্লাসগুলো করানো হবে। যেমন দেখে নাও মহেশ গুর্জার, অশ্বিন গুপ্তা, রজনীশ কুমার গোয়েল। এই ব্যাচটি শুরু হবে 8ই জানুয়ারি থেকে। পরে আরেকটা ব্যাচ আছে, সেটা হচ্ছে কি প্রারম্ভ ব্যাচ ফর নিট 2021 ক্র্যাশ কোর্স। এখানে টপ এডুকেটর হলেন তামান্না চৌধুরী, প্রণব পন্দারিক, রবি প্রকাশ। এই ব্যাচটিও শুরু হবে 8ই জানুয়ারি থেকে। এবং তোমরা যারা নিট 2022-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আনএকাডেমিতে তোমাদের জন্য একটা ব্যাচ ওপেন হয়েছে। ব্যাচটির নাম হচ্ছে উড়ান ব্যাচ ফর নিট 2022। এই ব্যাচটি শুরু হবে 21শে জানুয়ারি থেকে। নেক্সট ব্যাচ হচ্ছে দেখে নাও আরমান ব্যাচ ফর নিট 2023। অর্থাৎ তোমরা যারা নিট 2023-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আনএকাডেমিতে তোমাদের জন্য একটা ব্যাচ ওপেন আছে, সেটা হচ্ছে আরমান ব্যাচ ফর নিট 2023। এই ব্যাচটিও শুরু হবে 17ই জানুয়ারি থেকে। তাহলে আজই আনএকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে তোমরা ব্যাচগুলোর সঙ্গে জয়েন হতে পারো। কীভাবে সাবস্ক্রিপশন নেবে দেখে নাও, এখানে সব ডিটেলসও দেওয়া আছে। টোটাল 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ ফলো করে তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশন নিতে পারো। তাছাড়া ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশন করতে পারো। সেখানে রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল, এই কোডটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো লেটস ক্র্যাক ইট। তো প্রথমে আমরা কঠিন বস্তুর প্রসারণ দেখব। ওকে, কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ। ওকে, কঠিন পদার্থের প্রসারণ দেখব। আমরা জানি কি প্রত্যেকটারই শক্তি একটা আছে। বায়ুর একটা শক্তি আছে, জলের একটা শক্তি আছে, ঠিক তাপেরও একটা শক্তি আছে। ওকে, আমরা বিভিন্ন তাপের বিভিন্ন চ্যাপ্টার দেখেছি বা ক্লাস 10-এ বা অন্যান্য ক্লাসে আমরা পড়েছিলাম যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। কোনো বস্তুকে দিলে সেটা উত্তপ্ত হয়, আর তাতে বের করে নিলে সেটা কি ঠান্ডা হয়ে যায়। ঠিক একই কোনো একটা কঠিন বস্তু হয়, ধরো একটা রড আছে, একটা লোহার রড আছে। তাহলে এই লোহার রডকে যদি আমি তাপ দিই, ওকে, এইকে যদি আমরা তাপ দিই তাহলে কী হবে? এই লোহার রডটা লাল হয়ে, আমরা বিশেষ করে কামারশালা এগুলো সব দেখেছি, যেখানে দেখবে লোহাকে গলিয়ে বিভিন্ন রকম যে জিনিসপত্র তৈরি করে, সেখানে আমরা দেখেছি যে প্রথমে তাপ দেওয়া হয়, তাপ দিয়ে তাকে গরম করে লাল যখন হয়ে যায় তখন একটা নরম মতো হয়ে যায়, তারপর মারলে সেটা আস্তে আস্তে প্রসারিত হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো কঠিন বস্তুকে যদি তাপ দেওয়া হয় সেই বস্তুটা কী হবে? প্রসারিত হয়ে যাবে। আর যদি ঠান্ডা করা হয় সংকুচিত হয়ে যাবে। এরকম দেখবে তোমরা বিশেষ করে এটা সব থেকে বেস্ট এক্সাম্পল বুঝতে পারবে যদি কোনো আশপাশে তোমার কোনো কামারশালা থাকে দেখবে, বা কোনো সময় কোনো লোহাকে যদি গরম করে দেখবে, সেটা আস্তে আস্তে কী হয়? তার আকারে বেড়ে যায়। এটা না যে খুব বড় হয়ে যাবে, সামান্য পরিমাণ হলো তার আয়তন একটু বৃদ্ধি পেয়ে যায়। সেই জন্য দেখবে রেল লাইনের বিশেষ করে দেখবে দুটো রেল লাইনের মাঝখানে দেখবে যে পটি রেল লাইনতে থাকে, সেই মাঝখানে দেখবে ফাঁক থাকে। এই ফাঁকটা থাকে কেন? কারণ কি, যখন এর মধ্যে ট্রেনের চাকা চলে, ট্রেনের চাকার সঙ্গে এই লোহার সঙ্গে ঘর্ষণের ফলে বিশাল অনেক তাপ উৎপন্ন হয়। সেই তাপের ফলে এই লোহাগুলোকে হচ্ছে প্রসারিত হয়ে এই ফাঁকা জায়গাটা মুজে যায়। সেই জন্য দুই রেল লাইনের জোরমুখটার কাজে বেশ করে ফাঁক রাখা হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি বিভিন্ন, আমরা বলতে পারি কি, যে একটা বাটি আছে, ধরলাম এরকম চাকতি, একটা প্লেট আছে, লোহার প্লেট। তাহলে একে যদি আমি উত্তপ্ত করি, এরও আয়তন কী হয়? প্রসারিত হবে। একটা রডকেও উত্তপ্ত করলে তারও প্রসারণ হবে। এবং একটা যে কোনো বস্তু, সোজা কথা, যে কোনো কঠিন যেগুলো অবশ্যই তাপের সুপরিবাহী হতে হবে। তাপের কুপরিবাহী নয়, তার মানে এটা নয় যে একটা কাঠকে বা একটা বাঁশের টুকরোকে বা একটা কঞ্চিকে নিয়ে তুমি আগুনে রাখছো, ভাবছো কি প্রসারিত হয়ে যাবে, লম্বা হয়ে যাবে আর বড় হয়ে যাবে, আয়তন বেড়ে যাবে। হবে না, সেটা পুড়ে যাবে। কারণ কি, সেটা তাপের কুপরিবাহী। তাহলে এমন পদার্থ আমাকে চয়েস করতে হবে বা সিলেক্ট করতে হবে যেগুলো তাপের সুপরিবাহী আছে। যাকে তাকে আমরা তাপ দেবো সেটা প্রসারিত হবে, এটা হবে না। আর প্রসারিত হবে না এমন বেশি হবে না যে 1 কিলো আমি লোহাকে উত্তপ্ত করে 2 কিলো লোহা পেয়ে যাবো, এরকম নয়। মানে জাস্ট তার আয়তনটা একটু বেড়ে যাবে, ওজন যা ছিল তাই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম
যে কঠিন পদার্থের প্রসারণ তখন হবে যদি তাপের সুপরিবাহী হয়। তাহলে আমরা পাবো কি তাপের সুপরিবাহী সুপরিবাহী। অবশ্যই যেই বস্তুকে আমরা তাপ দেবো সেই বস্তুকে অবশ্যই বা সেই পদার্থকে অবশ্যই তাপের সুপরিবাহী হতে হবে। তাপের কুপরিবাহীর ক্ষেত্রে কোনো কিছু কাজ করবে না বা সেগুলোর প্রসারণ হবে না, সেগুলো জ্বলে যাবে, সোজা কথা। তাহলে আমরা যেগুলো আলোচনা করব সবই কি তাপের সুপরিবাহী। তাহলে তাপের সুপরিবাহী কোনো বস্তুকে বা কোনো পদার্থকে যদি আমরা তাপ দিয়ে উত্তপ্ত করতে থাকি তাহলে কী হচ্ছে, তার আয়তনটা বেড়ে যাবে, চারদিক দিয়ে বেড়ে যাবে এইভাবে। ওকে, যেমন দেখবে একটা বলকে, ছোট্ট একটা বলকে হাওয়া দিলে বা বেলুনকে ফুঁ দিলে যেভাবে বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, যত হাওয়া দেবে তত আকারে বেড়ে যায়, ঠিক একইভাবে একটা লোহাকে যদি বা তাপের সুপরিবাহী কোনো পদার্থে যদি তাপ দেওয়া হয় সেইটাও ধীরে ধীরে বাড়তে থাকবে, তার প্রসারণ হবে। তাহলে এখানে বুঝতে পারলাম কোনো কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয় সেই কঠিন পদার্থের কী হবে, প্রসারণ ঘটবে। এইটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট এবারে কি, কত রকম প্রসারণ আমরা দেখতে পাবো, একটা কঠিন পদার্থের কত রকম প্রসারণ হতে পারে সেইটা আগে ভালো করে বুঝে নিই। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জিনিস আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি, কোনো জিনিস বাদ দেবো না। ওকে, সেই জন্য ভালো করে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করো। আর যেই কথাগুলো বলছি সেগুলো যদি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু মনে হয় তাহলে তোমরা সেটা লিখে নিতে পারো। ওকে, যাতে করে পড়ার সময় তুমি সহজে সেগুলো পড়ে নিতে পারো। তাহলে একটা কঠিনের কত রকম প্রসারণ হতে পারে সেটা ডিপেন্ড করে যে আমি কত রকম কঠিন পদার্থ দেখেছি তার উপরে, ঠিক আছে। এমন জিওমেট্রিক্যাল শেপ আছে, কত রকম জিওমেট্রিক্যাল শেপ বিশিষ্ট আমরা বস্তুকে দেখেছি। প্রথমে কি বলতে, একটা রড, আমরা রড দেখেছি, লোহার রড দেখেছি, বিশেষ করে বাড়ি থেকে কোনো ঢালাই হওয়ার সময় সেই রড পরে আমরা ইউজ করি, বা বিভিন্ন রকম স্টিক হিসাবে লোহার রড থাকে। তাহলে একটা রড দেখতে, লোহার রড। আর কি দেখেছি, কোনো চাকতি, প্লেট, একটা প্লেট, লোহার একটা পাতলা প্লেট আমরা এটাও দেখেছি, বা এরকম তোরা তাপের সুপরিবাহী এরকম কোনো প্লেট দেখেছি, কোনো আয়তকার প্লেটও দেখেছি, আয়তকার প্লেট একটা দেখেছি, এরকমও দেখেছি, এরকম আমরা দেখেছি। ওকে, আর কি, একটা গোলক, ওকে, একটা গোলক বা কিউব, ঘনক। ওকে, তাহলে এইগুলো আমরা সবই দেখেছি। এবারে আমরা করব কি, প্রত্যেকটাকে যদি আমরা তাপ দিই কি কেস ঘটবে সেটা আমরা দেখব। প্রথমে কি, এই লোহার দণ্ডটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে এখানে আমি তাপ প্রয়োগ করছি, কিউ পরিমাণ আমি তাপ দিচ্ছি। তাহলে কিউ পরিমাণ যদি তাপ দিই তাহলে কী হবে, প্রসারণ ঘটবে। প্রসারণ কোন দিকে বেশি ঘটবে, একটা লোহা, ধরে নাও একটা পেন, এটা লোহা আছে, তাহলে একে যদি তাপ দেওয়া হয় এর কোন দিকে প্রসারণটা সব থেকে বেশি হবে, এই দিক বরাবর না এই দিক বরাবর। যেহেতু এটা দণ্ডাকার আছে, এর দৈর্ঘ্য বরাবর আছে, আমরা এর কি পাই, একটা দৈর্ঘ্য পাই। তাহলে আমি দৈর্ঘ্য হচ্ছে এল, যেহেতু দৈর্ঘ্য তার প্রস্তুতের তুলনায় অনেক বেশি, সেই জন্য একে তাপ দিলে এর দৈর্ঘ্যটা বৃদ্ধি বেশি হবে, অর্থাৎ যা দৈর্ঘ্য ছিল তার থেকে একটু বেড়ে যাবে। ওকে, তার থেকে একটু বেড়ে যাবে। তার মানে কোনো দণ্ডাকার, কোনো তাপের সুপরিবাহীকে যদি আমরা তাপ দিই তার কি হচ্ছে, তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাবে। এবারে চলে আসি আমরা, তাহলে এটা 1D, কারণ দৈর্ঘ্য শুধু আমরা এক্স অক্ষ বরাবর নিই। নেক্সট চলে আসি এটা 2D, এটা আয়তকার বা বর্গাকার একটা প্লেট, বা এটা একটা বৃত্তাকার একটা প্লেট আছে। তাহলে এই প্লেটকে যদি আমি এতে যদি আমি তাপ প্রয়োগ করি, তাপ দিই, ওকে, আমি এইচ দিয়ে দেখাচ্ছি তোমাকে হিট, যাতে করে তুমি সহজে বুঝতে পারে যাও। হিট দিলাম, যদি আমরা এতে তাপ দিই তাহলে এর কী হবে দেখে নাও, এর যে ক্ষেত্রফল আমরা জানি 2Dর ক্ষেত্রে আমরা কী পাবো, ক্ষেত্রফল এক্স ওয়াই, বা এর ক্ষেত্রে পাই আর স্কোয়ার, এর ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা যদি বলি এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স ওয়াই এর ক্ষেত্রফল। ওকে, তাহলে যদি আমরা এই প্লেটকে বা এই পাতকে যদি তাপ প্রয়োগ করি তাহলে কী হচ্ছে, তার চারদিকে একটু বেড়ে যাবে এইভাবে, আর এর কি এই বরাবর বাড়বে আর এই বরাবর বাড়বে। তার মানে কি, আলটিমেট কি বাড়ছে, ক্ষেত্রফল বাড়ছে। তাহলে কোনো যদি 2D বা কোনো প্লেটকে বা কোনো পাতকে যদি তাপ দিই তার কি বাড়বে, তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আর এখানে কি, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ওকে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তার নেক্সট একটা ঘনক আছে ধরলাম,
আর একটা গোলক আছে বা একটা ফুটবলের মতো আছে এরকম, বা আমরা যে সাইকেলে বল বিয়ারিং থাকে, ছোট্ট ছোটো লোহার বল থাকে, তো সেই বলটাকে যদি উত্তপ্ত করি তারও চারদিক দিয়ে বাড়বে, তাহলে এই বল বিয়ারিং বা এই গোলকটা কী হবে, চারদিকে এইভাবে ফুটবলের মতো মানে বেলুনের মতো ধীরে ধীরে বাড়বে। আর ঘনকটাও কী হবে, আকারে একটু চারদিক দিয়ে বাড়বে, দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল সব বাড়বে। তার মানে এখানে কী বাড়ছে দুটোর, এখানে যদি তাপ দেওয়া হয় তাহলে এক্ষেত্রে যদি আমরা হিট দিই, এতেও যদি আমরা হিট দিই তাহলে কী বাড়বে, এর হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এর কী হবে, আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতে না এর বাইরে আমরা কোনো জিওমেট্রিক্যাল শেপ দেখিনি, সিলিন্ডার দেখলে সেখানেও তো দৈর্ঘ্য প্রস্থ আছে, তার মানে এর দণ্ডাকার আসতে পারে, হয় দৈর্ঘ্য নাহলে ক্ষেত্রফল নাহলে আয়তন, এর বাইরে আমরা কিছু জানি না। সেই জন্য তাহলে কঠিন পদার্থের প্রসারণ কত রকম হবে, তা 3 প্রকার প্রসারণ হয়। তাহলে এখান থেকে ভালো কথা নোট ডাউন করে নিতে পারো, কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ লক্ষ্য করা যায়। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ, আর একটা হচ্ছে কি আমার আয়তন প্রসারণ। তাহলে বলা যেতে পারে এখানটায়, তাহলে এখানে আমরা লিখে নিতে পারি যে কঠিন পদার্থের প্রসারণ 3 প্রকার। ওকে, 3 প্রকার। প্রথমটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ, দ্বিতীয় নম্বর হচ্ছে কি ক্ষেত্রফল প্রসারণ, আর 3 নম্বরটা কি হচ্ছে আয়তন প্রসারণ। ওকে, তাহলে আমরা 3 প্রকার কঠিনের ক্ষেত্রে দেখতে পেলাম যে একটি কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ হয়। একটা হচ্ছে কঠিন দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে যেটা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাবে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, যেটা ক্ষেত্রফল বাড়বে সেটা ক্ষেত্রফল প্রসারণ, আর যেটা আয়তন বাড়ছে সেটা হচ্ছে আয়তন প্রসারণ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা এর প্রত্যেকটাকে আমরা ডিটেলসে বুঝবো, ভালো করে বুঝবো। আর বলে দিচ্ছি এই চ্যাপ্টারটা যদি থিওরি আমি যেভাবে বোঝাচ্ছি সেইভাবে ভালোভাবে বুঝতে পারে যাও, এখানে বেশিরভাগ অঙ্ক তুমি নিয়ে করতে পারবে। তাছাড়া আমি এখানে সবই অঙ্ক তোমাদের করে দেবো। ওকে, তাহলে প্রথম আমরা আলোচনা কি দৈর্ঘ্য প্রসারণ। তোমরা হেডিং দাও দৈর্ঘ্য প্রসারণ। ওকে, ধরলাম একটা রড আছে, দৈর্ঘ্য হচ্ছে L1। ওকে, L1 দৈর্ঘ্য। এবার একে তাপ দেওয়া হলো, এখানে হিট দেওয়া আছে। ওকে, আমি এতে হিট দিলাম, হিট দেওয়ার পরে এটা পরিবর্তিত হয়ে হচ্ছে এই দৈর্ঘ্যটা একটু বৃদ্ধি পেল। এবারে দৈর্ঘ্য হলো L2। ওকে, প্রথম অবস্থায় যখন দৈর্ঘ্য আমার L1 ছিল তখন নিশ্চয়ই উষ্ণতা আলাদা হয়েছে। তাহলে কোন ক্ষেত্রে উষ্ণতা বেশি হবে দেখো না, প্রথম যখন দৈর্ঘ্য L1 ছিল তখন উষ্ণতা বেশি ছিল, না এখন যে দৈর্ঘ্য L2 হলো তখন উষ্ণতা বেশি হয়েছে? এখানে অবশ্যই L2 গ্রেটার দেন L1, L1 থেকে L2 বেশি। তাহলে যখন আমার দৈর্ঘ্য L1 ছিল তখন উষ্ণতা ধরলাম T1, আর যখন দৈর্ঘ্য L2 হলো তখন উষ্ণতা T2। তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্য তখনই বৃদ্ধি পাবে যখন উষ্ণতা বৃদ্ধি পাবে। তাপ দেওয়ার ফলে উষ্ণতা যার যত বেশি হবে তার তত প্রসারণটা বেশি হবে। তাহলে এখানে নিশ্চয়ই T2 গ্রেটার দ্যান T1। তাহলে ভালো করে দেখে নাও। তাহলে এখানে দেখতে পেলাম যে কোনো একটা দণ্ড আছে, তার প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে L1 এবং উষ্ণতা হচ্ছে T1 এবং L1 উষ্ণতা একটা দণ্ড ছিল, তারপরে উষ্ণতা বৃদ্ধি করে T2 উষ্ণতা করেছি, তার ফলে দৈর্ঘ্যটা হচ্ছে কি L2। তাহলে এখানে বলতে আমি বেসিক ভালো করে একদম লিখে দিচ্ছি, তোমরা এইভাবে লিখে নেবে খাতায়, যাতে করে প্রথমবার করছো ধীরে ধীরে সুন্দর করে এগুলো লিখে নেবে। তাহলে দণ্ডটি বলতে পারি দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, দণ্ডটির প্রাথমিক উষ্ণতা T1। ওকে, দণ্ডটির অন্তিম দৈর্ঘ্য
L2 দণ্ডটির অন্তিম উষ্ণতা T2। ওকে, তাহলে এখানে বুঝতে পারছি কি L2 গ্রেটার দেন L1, কারণ এই দৈর্ঘ্যটা বেশি এর তুলনায়, এখানে হচ্ছে এতটুকু পরিমাণ ধরলাম বৃদ্ধি পেয়েছে। ওকে, এই পরিমাণ। আর T2 গ্রেটার দেন T1, তবে উষ্ণতা বাড়লে তবে তো দৈর্ঘ্যটা বাড়বে। তাহলে আমার দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হয়েছে আমি যদি লিখি, তো দৈর্ঘ্য প্রসারণ তাহলে বলো এখান থেকে বলো যে দৈর্ঘ্য প্রসারণ তাহলে কতটা হয়েছে, কত পরিমাণ দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছি, কোন দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, সেটা কত হবে, অন্তিম দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্য মাইনাস করে দেবো, অর্থাৎ L2 মাইনাস L1 যদি করি তাহলে এই পরিমাণ দৈর্ঘ্য কী হয়েছে, প্রসারণ হচ্ছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এর জন্য উষ্ণতার বৃদ্ধি কত পেয়েছে, কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে, তাহলে উষ্ণতার বৃদ্ধি ইকুয়াল টু T2 মাইনাস T1, তাহলে এই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। তা দেখে নাও, আমরা বেসিকটা একটু আলোচনা করে নিলাম। তাহলে দেখতে পেলাম এখান থেকে যে আমার L1 দণ্ডটির দৈর্ঘ্য যখন L1 ছিল, এই প্রথম দণ্ডটির দৈর্ঘ্য যখন L1 ছিল তখন উষ্ণতা T1, তার উষ্ণতা যখন বৃদ্ধি হয় T2 হয়েছে, তখন আমার দৈর্ঘ্যটা L2 হয়েছে। তাহলে কতটা দৈর্ঘ্য বাড়লো, L2 মাইনাস L1, উষ্ণতা কতটা বেড়েছে, T2 মাইনাস T1। ওকে, নেক্সট এবারে আমরা এদের মধ্যে সম্পর্কটা নির্ণয় করব। এখানে একটা সূত্র এখানে আলোচনা করব, দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণটা কত, L2 মাইনাস L1, উষ্ণতার বৃদ্ধি T2 মাইনাস T1। আচ্ছা, আমরা কি এটা বলতে পারি যে L2 মাইনাস L1 সমানুপাতিক T2 মাইনাস T1? এর মানে কি, যে উষ্ণতার বৃদ্ধি যত হবে, যতটা উষ্ণতার বৃদ্ধি হবে দৈর্ঘ্য প্রসারণটা ততটা বেশি হবে। এটা স্বাভাবিক কথা। আমি উষ্ণতা যদি T2 থেকে আরও উষ্ণতা বাড়াই তাহলে দৈর্ঘ্য আরও বাড়বে। উষ্ণতা ধীরে ধীরে যত বাড়াবো দৈর্ঘ্য প্রসারণটা ততটা বৃদ্ধি পাচ্ছ, দৈর্ঘ্য ততটা বাড়বে। তাহলে এখানে বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ সমানুপাতিক উষ্ণতার বৃদ্ধি, অর্থাৎ উষ্ণতার বৃদ্ধি এবং দৈর্ঘ্য প্রসারণ পরস্পরের সমানুপাতিক বা সমহারে বৃদ্ধি পাবে। উষ্ণতার বৃদ্ধি যতটা হবে দৈর্ঘ্য প্রসারণ ততটা হবে, উষ্ণতার বৃদ্ধি যত কম হবে দৈর্ঘ্য প্রসারণ তত কম হবে। তাহলে দেখেন খুবই সহজ ব্যাপার, আমরা এটা সহজেই বলতে পারবো। নেক্সট দ্বিতীয় নম্বরটা দেখে নাও, L2 মাইনাস L1 সমানুপাতিক L1, যে দৈর্ঘ্য প্রসারণটা ডিপেন্ড করবে, সমানুপাতিক হবে কি L1-এর উপরে। তাহলে L1 যতটা বাড়বে দৈর্ঘ্য প্রসারণটাও ততটা বাড়বে। এইটা দেখে নাও, এটা অনেক সমস্যা হতে পারে, এটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যে বস্তু যত বড় হবে তার প্রসারণটা তত বেশি হবে। ধরলাম একটা ছোট্ট লোহার টুকরো নিলাম, এটা ধরলাম কি, একে 10 ডিগ্রি উষ্ণতা রেখেছি, এর ধরলাম এটাকে আমি 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রেখেছি। ওকে, একই ছোট্ট একটা টুকরোতে প্রথমে একটা ছোট্ট টুকরো নিলাম, ওকে, আর একটা বড় লোহার টুকরো নিলাম। তাহলে প্রথমে ধরলাম এরকম দুটো টুকরো আমি রেখেছি প্রাথমিক অবস্থায়, এই একটা আছে, এই একটা আছে। ওকে, দুটো বস্তু আছে, দুটো দৈর্ঘ্য কিন্তু আলাদা, এর একটা ছোট্ট ক্ষুদ্র দৈর্ঘ্য আছে, এর দৈর্ঘ্যটা খুব বড় আছে। তাহলে দুটোতে এমন পরিমাণ তাপ দিলাম যাতে প্রত্যেকটা এই দণ্ডের উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, এর উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। নিশ্চয়ই তাহলে একই পরিমাণ তাপ লাগেনি। যদি ধরো ছোট্ট এক গ্লাস জল আছে, এটা আরেকটু সহজ করে বুঝতে পারো তোমরা, ছোট্ট জায়গায় একটু জল আছে, একটা বড় জায়গায় জল আছে, তাহলে এর উষ্ণতা 150 ডিগ্রি করতে হবে, আর এর উষ্ণতাও 150 ডিগ্রি করতে হবে। মানে এই ছোট্ট একটু, এখানে যতটুকু জল আছে তার উষ্ণতা কত করবে, 150 ডিগ্রি করব, আর এখানে যে এত জল আছে তার উষ্ণতা 150 ডিগ্রি করব। তাহলে এখানে যা তাপ লাগবে এখানেও কি সেই একই তাপ লাগবে? কখনো নয়, দুটো আলাদা ভিন্ন। তাহলে এখানে যে তাপ লাগবে তার থেকে অনেক বেশি তাপ এখানটায় লাগবে।
ধরে নাও একটা ছোট্ট জিনিসে উষ্ণতা বাড়ালাম, তাতে যে তাপটা লাগবে, একটা বড় জিনিস সেখানে আমি একই উষ্ণতা দিচ্ছি, তাহলে কোনটায় তাপ বেশি লাগবে? যেটা বড় জায়গা। তাহলে এখানে যে 150 ডিগ্রি উষ্ণতা করতে যেই পরিমাণ তাপ লাগবে, তার থেকে অনেক বেশি তাপ এখানটাই লাগবে, যেহেতু অনেক পরিমাণ জল আছে, তার উষ্ণতা প্রত্যেকটার উষ্ণতা 150 ডিগ্রি করতে। তাহলে যেখানে দুটোর উষ্ণতা সেম করতে গেলে দুটোতে একই পরিমাণ তাপ লাগবে না, এখানে কম তাপ লাগবে, এখানে বেশি তাপ লাগবে, কারণ এখানে বেশি জল আছে, তাই না? তাহলে এই জলেরও 150 ডিগ্রি উষ্ণতা, এখানেও 150 ডিগ্রি উষ্ণতা, কিন্তু এখানে দেখে নাও কম তাপ লেগেছে, এখানে বেশি তাপ লেগেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একই পরিমাণ উষ্ণতা দুটোর মধ্যে করতে ভিন্ন ভিন্ন তাপ লেগেছে, কারোর বেশি লেগেছে, কারোর কম লেগেছে। তাহলে একইভাবে যদি আমি বলি এই কনসেপ্টটা লাগাই লোহার উপরে, তাহলে ছোট্ট একটা লোহার টুকরো আছে, এখানে একটা বড় লোহার টুকরো আছে। তাহলে এখানে এই ছোট্ট লোহার টুকরোর উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস করবো, আর এই বড় লোহার টুকরোর উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস করবো। তা দুটো যদি আমি একই উষ্ণতা নিয়ে আসতে চাই, তা দুটো কি একই তাপ লাগবে? তাহলে কখনো না, এখানে কম লোহা আছে, এখানে বেশি লোহা আছে, তাহলে এখানে বেশি তাপ লাগবে। তাহলে অবশ্যই এখানে H2 গ্রেটার দ্যান H1 হবে। ওকে, H2 গ্রেটার দ্যান H1 হবে। এবারে বলো দুটোর ক্ষেত্রে প্রসারণ কি একই হবে? এখানে যতটুকু বাড়বে এখানেও ততটুকু বাড়বে, তাহলে অবশ্যই এখানে বেশি প্রসারণ হবে। তা যার আকার যত বড় হবে, মানে একই উষ্ণতা দুটোর মধ্যে করতে গেলে, তাহলে বড়টার প্রসারণটা বেশি হবে, ছোটটার প্রসারণটা কম হবে। দেখো ছোট্ট একটা জিনিসের যদি উষ্ণতা 500 ডিগ্রি করা হয়, যতটুকু প্রসারণ হবে, বড় একটা জিনিসের উষ্ণতা প্রত্যেকটা বিন্দুতে প্রথম থেকে শেষ সমস্ত জায়গায় উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তাহলে দৈর্ঘ্যটা একটু বেশি বাড়বে এর তুলনায়। তাহলে এই যে প্রসারণটা ডিপেন্ড করবে তার প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল। প্রাথমিক দৈর্ঘ্য যত কম হবে, প্রসারণটা তত কম হবে। প্রাথমিক দৈর্ঘ্য যত বড় হবে, তার এর থেকে যদি আরেকটু বড় নিন, তাহলে এত বড় একটা দণ্ড নিলাম, এরও উষ্ণতা প্রত্যেকটা জায়গায় 500 ডিগ্রি সেলসিয়াস করলাম, তাহলে এখানে যে তাপ লাগবে সেইটা কী হবে? এর থেকে বেশি হবে, এর থেকেও বেশি হবে। তাহলে বেশি তাপ দিলে কী হবে? বেশি প্রসারণ হবে। তাহলে অবশ্যই এর প্রসারণটা সব থেকে বেশি হবে, তারপরে তার ডিপেন্ড যে তাহলে কোনো দণ্ডের যে দৈর্ঘ্যের প্রসারণটা হচ্ছে সেটা ডিপেন্ড করে সেই দণ্ডটি কতটা বড়, তার প্রাথমিক দৈর্ঘ্যটা কত, সেই জন্য অবশ্যই তার প্রাথমিক দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করবে। তাহলে অবশ্যই কোনো দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ ডিপেন্ড করবে তার প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, কতটা ছোট না কতটা বড়। তারপর প্রাথমিক দৈর্ঘ্য যত বড় হবে, দৈর্ঘ্য প্রসারণটা তত বেশি হবে, প্রাথমিক দৈর্ঘ্য যত ছোট হবে, দৈর্ঘ্য প্রসারণ তত কম হবে। ওকে, তার সাথে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা এই দুটোকে একসঙ্গে একটা সমীকরণ নিয়ে আসবো। দেখে নাও এটা কি আছে। তাহলে বলবো কি, অতএব আমরা বলতে পারি L2 - L1 সমানুপাতিক L1 T2 - T1। যৌগিক ভেদের যে নিয়ম আছে সেই যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী তাহলে L2 - L1 সমানুপাতিক L1 T2 - T1। যেমন দেখবে আমরা তোমার এক্সাম্পল দিয়ে দিচ্ছি, x প্রপোর্শনাল টু y আর x প্রপোর্শনাল টু z যদি হয়, তাহলে আমরা বলতে পারি x প্রপোর্শনাল টু yz, এই দুটো গুণ হয়ে যায়। ঠিক একইভাবে L2 - L1 প্রপোর্শনাল টু T2 - T1, L2 - L1 প্রপোর্শনাল L1, তাহলে L2 - L1 প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 - T1। এবার আমরা কি করব? সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান নিয়ে আসবো, তাহলে সেই জন্য একটা ধ্রুবক আসবে। তাহলে L2 - L1 ইকুয়াল টু আলফা। ওকে, এটা কিন্তু সমানুপাতিক চিহ্ন, ওকে, এটা আলফা নয়, সমানুপাতিক চিহ্ন, এটা আলফা নয়, সমানুপাতিক চিহ্ন। ওকে, সমানুপাতিক চিহ্ন, কিন্তু এইটা এবার যেটা লিখলাম এটা হচ্ছে আলফা। ওকে, আলফা এখানে ধ্রুবক হিসাবে আমরা আলফা নিয়েছি, আলফা L1 T2 - T1। তাহলে L2 - L1 ইকুয়াল টু একটা ধ্রুবক আসলো, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক আলফা L1 T2 - T1। তাহলে এই আলফাকে বলা হয় কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যেহেতু এই ধ্রুবকটা দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কিত আছে, সেই জন্য এটাকে বলা হয় কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফাটাকে কি বলা হয়? কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফাকে বলা হয় কি? পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাহলে আলফার নাম কি হয়েছে? পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার যখনই আমি বললাম কি, যখনই কোনো কঠিন ধ্রুবকের একটা স্পেশাল নাম থাকবে, তার একটা সংজ্ঞাও থাকবে। তাহলে এখানে আলফার সংজ্ঞাটা কী হবে সেটা একটু আমরা জানবো। তাহলে এখান থেকে বলতে পারি, এটা সমীকরণটা একটু আমি চেঞ্জ করলে আলফা ইকুয়াল টু বলতে পারি কি?
L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। দেখো না ফর্মুলাটা এরকম রূপ দাঁড়াচ্ছে, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 T2 মাইনাস T1। এখান থেকে আমরা আলফার সংজ্ঞাটা বের করব। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেই ফর্মুলা লিখছি এরকম করে চৌকো দাগ দিয়ে রাখো, এবং গুরুত্বপূর্ণ আছে, এগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমরা দুটো পেলাম, L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা L1 T2 মাইনাস T1। এইটা কিসে আসবে কাজে? যখন আমার দৈর্ঘ্য প্রসারণ বের করতে বলবে তখন এটা বের করতে পারো, আর যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে বলবে তখন আলফা ইকুয়াল টু আমরা এভাবে বের করতে পারবো। এবারে আমরা সংজ্ঞাটা বের করব, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, গুণাঙ্কের সংজ্ঞা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেখে নাও। এটা কীভাবে হবে দেখে নাও। আমরা যদি L1 ইকুয়াল টু 1 নিই, মানে একক দৈর্ঘ্য নিলাম, ওকে, আর T2 মাইনাস T1 হচ্ছে কি 1 নিলাম, মানে একক উষ্ণতা। যদি নিই T2 মাইনাস T1 ইকুয়াল টু 1, L1 ইকুয়াল টু 1 নিই, তাহলে পাবো কত? অতএব আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1। এখান থেকে সংজ্ঞা বলতে, সংজ্ঞা তোমার যেটা ইচ্ছা হয় সেটা বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সংজ্ঞার মধ্যে এই শর্তটুকু থাকতে হবে, এই দুটো শর্ত থাকতে হবে। তাহলে আমরা কি বলতে পারবো যে একক দৈর্ঘ্যের, দেখুন আমি কীভাবে সংজ্ঞা তৈরি করছি, একটা সংজ্ঞা মুখস্থ করবে, এর সঙ্গে দুটো সংজ্ঞা ফ্রি পাবে। মানে এই চ্যাপ্টারটা এতটাই সহজ, তুমি যদি যে কোনো কয়েকটা ব্যাপার আছে, একক, মাত্রা, সবই একটার শুধু এই যে বোঝাচ্ছি, এই যে দৈর্ঘ্য প্রসারণটা বোঝাচ্ছি, দৈর্ঘ্য প্রসারণটা যদি তুমি সহজে করে ভালো করে বুঝতে পেরে যাও, ব্যাস তোমার বলা যেতে পারে কঠিন পদার্থের প্রসারণের ব্যাস সব শেষ, বা এই চ্যাপ্টারে তুমি 70% কভার করে ফেলেছো যদি শুধু দৈর্ঘ্য প্রসারণটা ভালো করে বুঝতে পারে। একটা জিনিস ভালো করে বোঝো, প্রত্যেকটা জিনিস সহজ হয়ে যাবে। মানে একই আছে, শুধু সামান্য পরিবর্তন, সংজ্ঞা থেকে, মাত্রা থেকে, একক থেকে সব এক, শুধু একটু চেঞ্জিং হবে। সেই জন্য এইটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে সংজ্ঞাটা দেখে না কী আছে। তার শর্ত কি? তাহলে বলা যে L1 ইকুয়াল টু 1, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য 1 হতে হবে, আর উষ্ণতার বৃদ্ধি 1 হতে হবে, একক হতে হবে। তাহলে আমরা কি সংজ্ঞা বলছি দেখে নাও। একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধি করলে, বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে ওই কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। সংজ্ঞাটা কি বললাম দেখে নাও। তুমি বই থেকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এই কথা থাকতে হবে। একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, বা একক উষ্ণতার বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। যেই পরিমাণ বৃদ্ধি ঘটবে বা প্রসারণ ঘটবে তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। সংজ্ঞাটা আরেকবার বলছি, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ওকে, তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। তাহলে এইভাবে সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করে নেবে। তাহলে এবার দেখুন আমরা এই ফর্মুলা, কটা ফর্মুলা লিখলাম সেই ফর্মুলা লিখে ফেলি, এবং তার আর একটা রূপ দেখাবো তোমাদের। আর দেখে নাও আমরা পেলাম কি L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা L1 T2 মাইনাস T1, এই ফর্মুলাটা পেলাম। এটা 1 নম্বর ফর্মুলা দিলাম আমি এখানে। 2 নম্বর ফর্মুলা দেখে নাও, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, দুটো ফর্মুলা পেলাম। আর একটা ফর্মুলা আছে, সেটা আমরা তৈরি করবো। সেই ফর্মুলাটা কি দেখে নাও। তাহলে এখান থেকেই তৈরি করছি, দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা L1 T2 মাইনাস T1। ওকে, তাহলে বা আমরা এখানে বলতে পারি কি L2 ইকুয়াল টু আলফা L1 T2 মাইনাস T1 প্লাস L1, মাইনাস যে L1 ছিল এটাকে আমরা এ পারে নিয়ে চলে আসলাম। তাহলে বা L2 ইকুয়াল টু এই L1 কমন নিচ্ছি, L1 1 এখান থেকে, তাহলে 1 থাকে 1 প্লাস আলফা T2 মাইনাস T1। T2 মাইনাস T1টা কি উষ্ণতার বৃদ্ধি। এবার এটাকে যদি আমরা T ধরি T ইকুয়াল টু T2 মাইনাস T1, তাহলে এই সমীকরণটা আমরা কি লিখতে পারি যে L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা T
তাহলে এই সমীকরণ থেকে যে অন্তিম দৈর্ঘ্যটা কত হবে সেইটাও নির্ণয় করতে হবে। অর্থাৎ 3 নম্বর সমীকরণটি কি, L2 = L1 1 প্লাস আলফা টি, যেখানে টি ইকুয়াল টু হচ্ছে কি T2 - T1 অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি। তাহলে এই 3টে সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ আছে, এই 3টে সমীকরণ থেকে অঙ্ক আসে। তো যখন অঙ্ক করাবো এই 3টে সমীকরণ আমরা প্রয়োগ করবো। ওকে, তো নেক্সট তোমার যেটা বোঝা যাচ্ছে যে আলফা, এটা একটা কোশ্চেন দেয় যে প্রমাণ করো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, বা প্রমাণ করো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার উপর নির্ভর করে। সেইটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তো সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। তো এই সমীকরণটা লিখলাম, এটা যেটা আছে আমার, এই সমীকরণ থেকে আমি একটু প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা জানি কি উপরে কি L2 - L1 কি, তাহলে এখানে বলতে আলফার একক ইকুয়াল টু L2 - L1 কি, এটা দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য মাইনাস করেছি, তাহলে এটা বলতে পারি দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই L1টা হচ্ছে কি, L1টাও দৈর্ঘ্যের একক ইন্টু T2 - T1 হচ্ছে কি উষ্ণতার একক। তাহলে দেখে নাও এই দৈর্ঘ্যের একক দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ দুটোর একক সেম হবে। তাহলে বা আলফা এর একক ইকুয়াল টু 1 বাই উষ্ণতার একক। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করছে না, তাহলে কার উপর নির্ভর করছে, উষ্ণতার এককের নির্ভর করে। তাহলে এখানে কোশ্চেনের মধ্যে দেয় যে প্রমাণ করো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, তাহলে তোমাকে এই ফর্মুলা লিখতে হবে, লেখার পর এটা প্রমাণ করতে হবে। বা যদি কোশ্চেন দেয় প্রমাণ করো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার এককের উপর নির্ভর করে, সেটা তাহলে এইটাই একই প্রমাণ, দু রকম প্রশ্ন আছে। তাহলে আলফা ইকুয়াল টু 1 বাই উষ্ণতার একক। তাহলে এসআই এবং সিজিএস পদ্ধতি দেখলাম, সিজিএস পদ্ধতিতে আলফার একক তাহলে কী হবে 1 পার ডিগ্রি সেলসিয়াস, যেখানে 1 পার উষ্ণতা একক কি ডিগ্রি সেলসিয়াস হবে। আর এসআই পদ্ধতিতে আলফার একক কী হবে 1 পার কেলভিন, এইটা হতে পারে। আলফার আরেকটা একক হতে পারে, সেটা কি 1 পার ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে আলফার 3 রকম একক হতে পারে, 1 পার ডিগ্রি সেলসিয়াস, 1 পার কেলভিন আর 1 পার ডিগ্রি ফারেনহাইট। তো এই 3 রকম একক আছে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আলফার যে সেলসিয়াস একক আলফার মান এবং ফারেনহাইটের স্কেলে বা ফারেনহাইটের আলফার মান এদের মধ্যে তুলনা কী হবে সেটা ডিটেলসে নেক্সট ভিডিও আলোচনা করব। তারপরে ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে আমরা কীভাবে সমীকরণগুলো পাবো সেগুলো সবই আলোচনা করব। তো আজকে যেটুকু আলোচনা করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।